গাড়ি অঙ্ক গাড়ি অঙ্ক আমি ইস্টবেঙ্গল নিয়ে একটা আলোচনা করব কিছু অঙ্কের বিষয় নিয়ে, যেটা অবশ্যই ইস্টবেঙ্গল কে কেন্দ্র করে। তো আমি যদিও বারংবার এই ব্যাপারটা বুঝিয়েছি আমার চ্যাট ফোরামে এবং বিভিন্ন অডিও মারফত, তবুও অনেকেই এখনও বলে চলেছেন যে মোহনবাগান সুপার জায়েন্ট কেন এত সফল, ইস্টবেঙ্গল কেন সফল নয়। তো আরও একবার আমি ব্যাপারটা বোঝাই, এবার একটুখানি অঙ্কের মাধ্যমে বোঝাই। জানি না এই অঙ্কটা এখন কোন লেভেলে করায় স্কুলে, কিন্তু একটা খুব সাধারণ অঙ্ক আছে। মানে একটা গাড়ি এক্স একটা সার্টেন স্পিডে যাচ্ছে এবং গাড়ি এক্স বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর গাড়ি ওয়াই স্টার্ট হলো একই পয়েন্ট থেকে কিছু বিলম্বে। তো একটা অঙ্ক থাকে যে গাড়ি যেই ওয়াইকে কত স্পিডে যেতে হবে যদি সে গাড়ি এক্সকে টপকাতে চায়। খুব কমন অঙ্ক, মানে এই অঙ্কর বিভিন্ন কম্বিনেশন হয়, কিন্তু এই সিম্পল অঙ্ক যে একটা গাড়ি একটা পার্টিকুলার ডেস্টিনেশন থেকে স্টার্ট হয়েছে, স্টার্টিং পয়েন্ট থেকে একটা পার্টিকুলার এন্ড পয়েন্টে যাচ্ছে, একটা সার্টেন টাইমে স্টার্ট হয়েছে, একটা সার্টেন স্পিড, গাড়ি ওয়াই তার কিছুক্ষণ বাদে স্টার্ট হয়েছে। তো গাড়ি ওয়াইকে কত স্পিডে যেতে হবে যদি সে গাড়ি এক্সকে টপকাতে চায়। তো এই অঙ্কটা আপনারা দেখুন কীরকম মোহনবাগান সুপার জায়েন্ট এবং ইস্টবেঙ্গলের ক্ষেত্রে প্রযোজ্য। মোহনবাগান সুপার জায়েন্টের জার্নি কিন্তু আইএসএলে ফার্স্ট সিজন থেকে শুরু হয়েছে, কেননা যে টিমটা এখন খেলছে সেটা কিন্তু অরিজিনালি অ্যাথলেটিকো ডি কলকাতার টিমটা, বা সেই পুরো সেট আপটা খেলছে। তো অবশ্যই তারা আগে স্টার্ট করেছে এবং ইস্টবেঙ্গল অনেক পরে স্টার্ট করেছে 5 বছর আগে। তাহলে ইস্টবেঙ্গলকে কত স্পিডে যেতে হবে যাতে ইস্টবেঙ্গল মোহনবাগান সুপার জায়েন্টকে টপকাতে চায়। তো এখানে কিন্তু মূল গণ্ডগোলটা করে ফেলছে নিতুরা। কেননা আপনারা যদি দেখেন মোহনবাগানের যে স্পিডটা মোহনবাগান সুপার জায়েন্টের, সেই স্পিডটা কিন্তু অনেকটা স্ট্যাগনেশন হয়ে গেছে। মানে একটা সময় ওরা খুব বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিল এবং বাকি আইএসএলের ক্লাবদের থেকে অনেকটা এগিয়ে যায় বিভিন্ন কারণে, যে কারণগুলো আগে উল্লেখ করেছিলাম। কিন্তু আপনি যদি বিগত কয়েকটা মরশুম দেখবেন ওরা কিন্তু তারপর সেই স্পিডে আর এগোতে পারছে না। মানে স্পিড কিছুটা ওদের কমে এসছে, কিন্তু এতটা লিড রয়েছে যে ওরা এখনও তাই অনেকটা এগিয়ে রয়েছে। এটা অনস্বীকার্য। আপনাকে যদি কাউকে টপকাতে আপনাকে কিন্তু আগে বুঝতে হবে সে কোথায় আপনি কোথায়। আপনি যদি মানে ভাবেন আপনি তার খুব কাছাকাছি, আপনি হয় মাতাল নয় আপনি হ্যালুসিনেশনে ভুগছেন। তো আপনি অঙ্কটা বুঝতে হবে। এবার ইস্টবেঙ্গল যে ভুলটা করে, ইস্টবেঙ্গলের এই ক্লাব ম্যানেজমেন্ট মানে নিতুরা যেটা করে, ইমামির লোকরা যেটা করে, এরা অঙ্কটা পুরো ঘেটে ফেলে। তো মৌসুম শেষে দেখা যায় যে এরা যেখানে ছিল সেখানে সেই গোল মাথাতেই চক্কর মারছে, আর লিডটা আস্তে আস্তে বেড়ে চলেছে মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে। কোথায় লিডটা কমবে, কেন মোহনবাগান সুপার জায়েন্টে কিন্তু স্পিডটা কমে আসছে, ডিস্টেন্সটা কোথায় কমবে তা নয়, ডিস্টেন্সটা বেড়েই চলেছে। কেননা দিনের শেষে ইস্টবেঙ্গল ক্লাব ঘুরে ফিরে সে আবার শূন্যে চলে আসে, মানে রিসেট হয়ে যায়। এবার কেন রিসেট হচ্ছে সেই আলোচনাগুলো কিন্তু আগে করেছি। আপনাকে কিন্তু একটা পরিষ্কার প্ল্যানিং নিয়ে এগোতে হবে। আজকে দেখলাম নিতু গেছে দীঘাতে, প্রথমে আছে না এটা নিতু, তার মনে হয় নিতুই, কারণ কয়েকটা অ্যাঙ্গেল থেকে দেখলাম। তারপর আমি টুম্পাইকে দেখলাম, ডিডিকে দেখলাম, তো বুঝলাম হ্যাঁ নিতুও গেছে। কিন্তু নিতুও দেখলাম মুখ্যমন্ত্রীর সঙ্গে সব কথাবার্তা বলছে, কিন্তু একটা সমস্যা হচ্ছে মুখ্যমন্ত্রী ভীষণ ধুরন্ধর, খুব চালাক প্রকৃতির, ভালো সেন্সেই বলছি, এবং খুব অভিজ্ঞ এবং সারাক্ষণ নিজেকে কিন্তু মডার্নাইজ করে। নিতুর মতো না, নিতু হচ্ছে আপনার কি বলবো, সে একটা মানে গন্ডার প্রকৃতি। মানে আপনারা দেখবেন যে গন্ডার, আধুনিক গন্ডার নিতু, দেখবেন যে গন্ডারের সাথে মানুষের একটা ফারাক আছে, বা যে কোনো জীবের সাথে মানুষের। আপনি এখন 2025 সালে, তো আপনি 1925 একটা মানুষের সাথে 2025 একটা মানুষের তফাৎ ভাবুন। মানে 100 বছর একটা মানুষ দেখবেন তাদের কথা বলা, তাদের চিন্তাভাবনা, তারা যে টেকনোলজি ইউজ করছে, বিস্তর ফারাক 1925 সাথে 2025 একটা মানুষের, বা 1825 একটা মানুষের সাথে 2025, মানে 200 বছর আগের মানুষের সাথে। কিছু বেসিক ফান্ডামেন্টাল জিনিস এক থাকলেও অনেক কিছু বদলে যায়। কিন্তু আপনি 1925 একটা গন্ডারের সাথে 2025 গন্ডারের খুব একটা ফারাক পাবেন না।
তাদের চালচলনে, চিন্তাভাবনায়, তাদের কর্মকাণ্ডে, বা 200 বছরের পুরনো গন্ডারের সাথে বর্তমানে গন্ডারের চিন্তাভাবনা কোনো ফারাক পাবে না। নিতু হলো সেরকম 200 বছর, মানে 2025-এর গন্ডার, মানে ন্যাশনাল ফুটবল লিগ শুরুর আগেও যেরকম ভাবতো এখনও সেরকম ভাবে। শুধু নিতুকে বলবো না, ইস্টবেঙ্গল ক্লাব লিডারশিপে বা ইমামির লোকদেরকে অনেককেও বলবো, একই রকম তাদের ভাবনা চিন্তা, ঠিক মডার্ন নয়। মানে তারা দেখি ঘুরঘুর করে মুখ্যমন্ত্রী অনেক এগিয়ে গেছে, তার হয়তো পায়ের হাওয়া চপ্পলটা দেখবেন অনেক এগিয়ে গেছে। আপনি ভাবছেন নীল সাদা না, ওইটা অন্যরকম সাদা। হয়তো তার মানে গেট আপটা একই রকম আছে, কিন্তু চিন্তাভাবনায় সে কিন্তু নিজেকে কন্টেম্পোরারি রাখে। কিন্তু নিতুরা কিন্তু বা ইমামি লোকরা সেই পুরনো 200 বছর পুরনো গন্ডারের মতন ভাবে। সেদিন দেখলাম নিতু একটা জায়গায় বলছে যে ইস্টবেঙ্গল ক্লাব মানে বাজেট করে হয় না, আগে টিম হবে তারপর বাজেট হবে। দেখুন, এই ধরনের কথাবার্তাটা খুব অশিক্ষিত শোনায়। আমি বুঝতে পারছি আপনি কি বলছেন, যে বাজেটটা করা খুব টাফ, ঠিক আছে। তো সেটাই কিন্তু আপনাকে আজকের ভাষাতে বলতে হবে যে ঠিক আছে, আপনাকে একটা ফ্লেক্সিবল বাজেট রাখতে হবে এবং কিছুটা টলারেন্স রাখতে হবে, এবং আপনাকে সেই মতন তাহলে ভাবতে হবে। আপনাকে শুরু থেকে সেরকম ভাবতে হবে। আপনি ভাবুন, আজকের দিনে দাঁড়িয়ে আপনি যদি একটা দুর্গাপুজো করতে চান, আপনাকে তাহলে বাজেট ভাবতে হয়। সে 10,000 টাকার পুজো হোক বা 10 কোটি, আপনাকে একটা ভাবতে হয়। তা আপনাকে আমি বলছি না যে আপনি একটা 10,000-এর বাজেট নিয়ে শুরু করে তারপর 10 কোটির বাজেটের টিম নামান। আপনার যদি মনে হয় 10 কোটি লাগবে, তো শুরু থেকে আপনি ভাবুন 10 কোটি লাগবে। তো আপনি যে ভাবতে পারছেন না, আপনি ভাবছেন কাজটা শুরু করে দেবো তারও ভাববো। তার মানে কি? তার মানে হচ্ছে আপনি আউট অফ টাচ উইথ রিয়ালিটি। আপনি টোটালি আউট অফ টাচ। এই যে নিতুরা বলছে যে আগে টিম বানাবো তারপর ভাববো কত বাজেট হবে, তার মানে কি সে জানেই না এই মুহূর্তে যে প্লেয়ারদের রেট কীরকম, কোনো আইডিয়া নেই। যদি তার আইডিয়া থাকতো, সে একটা +-10% টলারেন্সে একটা কিন্তু বাজেট ভাবতে পারতো। তো এই ব্যাপারগুলো কাজ করতে হবে কিন্তু, মানে শুধু মুখ্যমন্ত্রীর সাথে দীঘা ঘুরলেন, খুব ভালো কথা, দীঘা যান, অবশ্যই যান, সেখানে অনেক বিজনেসম্যানরাও আছে, তাদের সঙ্গে কথাবার্তা বলুন, আরও ফান্ডিংয়ের ব্যবস্থা করুন, কিন্তু নিজের চিন্তাভাবনাকে একটু আপগ্রেড করুন, ঠিকঠাক করে ভাবুন। আর কিছু বিষয় নিয়ে বলবো। তো কালকে তো মন্দিরের উদ্বোধন, তারপর দ্বারোদ্ঘাটন হবে। তো আজকে আমরা দেখছিলাম বেশ কিছু বিক্রেতা কিন্তু অলরেডি পৌঁছে গেছে, বিক্রি বাট্টা শুরু হয়ে গেছে। ট্যুরিজম এটা একটা পুরো একটা ইকোসিস্টেম, রিলিজিয়াস ট্যুরিজম। তো আরেকটা ইস্টবেঙ্গলের বিষয় নিয়ে বলে শেষ করবো। তা আজ একটা ছেলে আমাকে চ্যাট ফোরামে জিজ্ঞেস করলো যে ইস্টবেঙ্গল শুনছি বাইরে থেকে সব দেশি প্রতিষ্ঠিত প্লেয়ার নেবে, তো আমাদের ইউথ থেকে তোলা হচ্ছে না, তো এটাই ঠিক হচ্ছে? তো এই বিষয়ে আমি লিখলাম, তবু আরেকবার ব্যাখ্যা দিই। দেখুন, আপনাকে কিন্তু সবসময় একটা হাইব্রিড অ্যাপ্রোচ নিতে হবে। আপনি যদি বিশাল বড় কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের কাছেও যান, যদি ধরুন আপনার বিশাল জ্বর হয়েছে, আপনার কিন্তু সে শুরুতে একটা অ্যালোপ্যাথিক মেরে দেবে, মেরে আপনার জ্বরটাকে আগে কন্ট্রোলে করবে, তারপর সে তার হোমিওপ্যাথিক বিদ্যা ফলাবে। বা আপনার যে কোনো রোগ হলে প্রথমে আপনি যখন ডাক্তার কাছে যাবেন, ধরুন আপনার একটা বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, তো ডাক্তার কিন্তু প্রথমে গিয়ে আপনাকে স্টেবিলাইজ করবে। প্রথমে আপনার এটা ওটা সার্জারি শুরু করবে না, যদি না সেটা একান্তই প্রয়োজন হয়। প্রথমে আপনাকে স্টেবিলাইজ করবে, আপনার যদি ব্লাড লস না হয় বা কোনো ইম্পর্টেন্ট আপনার অর্গানস যদি ক্ষতিগ্রস্ত হয়, সেটা কী করে ম্যানেজ করা যায়, স্টেবিলাইজ করা যায়। হাড়গোড় প্রথমে আপনার অপারেট করবে না যদি ভেঙে গিয়ে থাকে, প্রথমে ব্লাড লস, আপনার প্রাণটাকে আগে বাঁচানোর চেষ্টা করবে। তারপর আপনার ইনফ্লামেশন কমলে আপনাকে ঠিকঠাক অ্যান্টিবায়োটিক ডোজ দিয়ে তারপর আপনার সার্জারি করে আপনাকে পুরোপুরি ফিট করার চেষ্টা করবে। ইস্টবেঙ্গল যখন একদম লাট খাচ্ছে, তখন আপনি যদি শুধু ভাবেন যে আমি ভবিষ্যতের কথা ভেবে প্লেয়ার তুলব, তাহলে চলবে না। আপনাকে কিন্তু একটা হাইব্রিড অ্যাপ্রোচ নিতে হবে। মানে একদিকে আপনাকে প্রতিষ্ঠিত ভারতীয় প্লেয়ার নিতে হবে অন্য টিম থেকে, এবং তার সাথে সাথে সাইমালটেনিয়াসলি, আমি বলছি না যে এইটা তারপর ওইটা, তারপর না, একসাথেই আপনাকে কিন্তু
ইউথ ডেভেলপমেন্টটাও করতে হবে, কারণ ইন দ্য লং রান আপনি সঠিক মূল্যে সঠিক প্লেয়ারটা কিন্তু একাধিক পাবেন না অন্য ক্লাব থেকে। কেন পাবেন না সেটা নিয়ে আগে আলোচনা করেছি, প্রয়োজনে ভবিষ্যতে আলোচনা করব। কিন্তু ইন দ্য লং রান কিন্তু আপনাকে যে সাস্টেনেবল ওয়েতে যদি কোয়ালিটি মেনটেন করতে হয় এবং আপনার এক্সপেন্স, কোয়ালিটি অ্যান্ড এক্সপেন্স দুটোই, শুধু পয়সা দিলেও হবে না, আপনি পয়সা হয়তো দেবেন কিন্তু আপনি পাবেন না অন্য ক্লাব থেকে। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার ইউথ ডেভেলপমেন্টের উপর ফোকাস করতে হবে, স্ট্রং ফোকাস করতে হবে, জাস্ট ওই নাম কাও আসতে লোক দেখানো মাখা নয়, সেটা ঠিকঠাক করে করতে হবে। এবং সাইমultaneously আপনাকে কিন্তু এই মুহূর্তে ইনস্ট্যান্টেনিয়াসলি আপনাকে কিন্তু কিছু প্রতিষ্ঠিত অন্য টিম থেকে প্লেয়ার নিতে হবে। কিন্তু সবার শেষে একটা পয়েন্ট বলে শেষ করবো, আপনি সব করলেন, ভালো মাংস কিনলেন, মশলা টশলা সব কিছু কিনলেন, কিন্তু আপনি যদি অস্কার বুজো টাইপ কোচকে রাখেন আপনাদের বিরিয়ানি হবে না। ভালো মাল মশলা ছাড়া যেমন বিরিয়ানি হয় না, ভালো রাঁধুনি ছাড়াও কিন্তু বিরিয়ানিটা হয় না। অস্কার কিন্তু ভালো রাঁধুনি নয়, আবার বলছি। আর আসলে যে অঙ্কগুলো বললাম সেই অঙ্কগুলো নিতুদের, ইমামি লোকদের মাথায় একটু ঢুকবে। আর একটু বোঝার চেষ্টা করুন মুখ্যমন্ত্রী কীভাবে কাজকর্মগুলো করে, মানে কি লজিক লাগায়, পুরোটাই বিজনেস লজিক। তো আপনার কিন্তু আপনার কাজকর্মের মধ্যে একটুখানি নিজেকে একটু আধুনিক করতে হবে, একটুখানি রিসোর্সফুল হতে হবে, একটু স্মার্ট হতে হবে। আর অঙ্ক লজিক এগুলো একটু ভালো করে ভাবতে হবে। এই যে বললাম গাড়ির অঙ্কটা আবার মাথায় রাখবেন। মোহনবাগান সুপার জায়ান্টে কিন্তু স্পিড কমে আসছে অনেকটাই, ওদের গ্রোথ কিন্তু অনেকটাই কমে আসছে, কিন্তু ওই ইস্টবেঙ্গল প্রত্যেক বছর শূন্য গিয়ে শেষ হচ্ছে, তাই ডিস্টেন্সটা বেড়েই চলেছে। কোথায় ডিস্টেন্সটা কমতে থাকবে তাই জন্য বেড়েই চলেছে। তো ইস্টবেঙ্গল কিন্তু ঠিক করে অঙ্কটা করতে হবে, তাহলেই ব্যবধানটা কমে যাবে। সকলে ভালো থাকবেন।